Jumpa Lexo to Bhutan. হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে এসেছি ভুটানের নেক্সট পার্ট। চলুন আজকে তাহলে জেনে নিই যে পরের দিন ওরা কোথায় গিয়েছিল আর সমস্ত বেড়ানোর ডিটেলসগুলো। চল আজকে আমি তাহলে তোদেরকে নেক্সট দিনে কোথায় কোথায় গেলাম সেটা দেখাই, প্লাস তোর অডিয়েন্সকেও আমি দেখিয়ে দিই, ডিটেলস বলে দিই কোথায় কোথায় আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে 24 ডিসেম্বর। সেই দিনে আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করেই একদম বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে জার্নি করতে হবে একটু। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি থিম্পু থেকে পুনাখা। এবারে থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে আমাদের কয়েকটা জায়গা ভিজিট করা ছিল, অ্যান্ড প্রত্যেকটাই বড় বড় জায়গা, তো সব কটাতেই টাইম লাগবে। তো যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে হবে, না হলে কিন্তু টাইমে কুলিয়ে উঠতে পারবে না। কারণ সবাই জানোই পাহাড়ে কিন্তু সন্ধ্যেটা হুট করে নেমে যায়, মানে সূর্যের আলো সুন্দর আছে, হঠাৎ করে দেখবে অন্ধকার হয়ে গেছে, কারণ পাহাড়ে যে শ্যাডোটা পড়ে ওটার জন্য অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি। তো এটা এখন আমরা শুরু করেছি থিম্পু থেকে পুনাখা যাচ্ছি। দেখো ওয়েদারটা কত ক্লিয়ার আছে এখানে, অ্যান্ড পুরো পাইনের গাছ আছে, মানে এখানে রাস্তার মধ্যে না পাইন পাতা পড়ে থাকে, ওটা ওরা ন্যাচারাল কার্পেট বলে। এতটাই সুন্দর আর সফট, একদম সুন্দর পরিবেশটা। আমাদের পুনাখায় স্টে হচ্ছে 1 নাইটের, মানে এই যে আমরা যাচ্ছি আজকের রাতটা স্টে করব, মানে 24th নাইটটা স্টে করব, দেন 25 সকাল সকাল উঠে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দেব। তো পুনাখাতে আমরা যে রিসর্টটা বুক করেছি সেটা হলো আরকেপিও গ্রিন রিসর্টটা তো মানে আমি যেটা গুগলে সার্চ করেছি বা মেক মাই ট্রিপের ওয়েবসাইটে সার্চ করেছি, ভীষণ সুন্দর। আমি খুবই এক্সাইটেড যে অ্যাকচুয়ালি রিসর্টটা কীরকম। তার সাথে এই যে আস্তে আস্তে আমরা পুনাখার দিকে এগিয়ে চলেছি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আস্তে আস্তে প্রকৃতিটা অনেকটা চেঞ্জ হচ্ছে, কারণ আমরা উপরের দিক থেকে একটু নিচের দিকে নামছি। আর যত নিচের দিকে নামবো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে একটু চাষবাস হচ্ছে, কৃষক জমি এই ধরনের দেখতে পাবেন, আর পুরনো বাড়ি দেখতে পাবেন যেগুলো অ্যাকচুয়ালি ওখানকার কৃষকের। এখন আমরা এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন দোচুলা পাস। আর অনেস্টলি এই জায়গাটা এত ঠান্ডা ছিল আর পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। এখানে আছে 112টা এরকম স্তূপাস। এই যে রাউন্ড করে যেটা আছে এগুলো রয়েছে 109টা। এই মাঝখানে যে বড় স্তূপাটা দেখালাম এটা হচ্ছে 110 নম্বর, আর রাস্তার মধ্যে আরও 2খানা স্তূপা রয়েছে। তো এটা এখানে বানানো হয়েছে ওখানকার শহীদের মেমোরিয়াল হিসাবে, এটা বানানো হয়েছে। যে এই জায়গাটা ভীষণ যেমন ঠান্ডা তেমন সুন্দর ছিল, মানে আমি সত্যি বর্ণনা করতে পারবো না। এবার এখান থেকে যদি সামনের দিকে তাকানো যায় তাহলে একটা পুরো বরফের রেঞ্জ দেখা যাওয়ার কথা ছিল, যেটা এই কুয়াশার জন্য আমরা পারিনি দেখতে। তো আমাদেরকে ড্রাইভার বলল যে যখন আমরা পুনাখা থেকে পারো যাব তখন ওই ফিরে আসার পথে এই রাস্তা দিয়েই আসবো, আর ওটা কিন্তু মানে আমাদের আরেকবার অ্যাটেম্প্ট নেওয়া হবে যদি আমরা দেখতে পাই। যদিও আমি বাবা মা কেউই ডিসঅ্যাপয়েন্টেড নই এই ওয়েদারের জন্য, কারণ এই যে কুয়াশার খেলা পাইন বনের মধ্যে প্লাস এই দোচুলা পাশে যে এই যে স্তূপাসগুলো রয়েছে তার মধ্যে যে কুয়াশা ঢুকে গেছে, এই যে এত ঠান্ডা পরিবেশ, এই জিনিসটা এত সুন্দর ছিল, এত মনোরম ছিল যে আমরা ভুলেই গেছি ওই দুঃখটা যে আমরা রেঞ্জটা দেখতে পাচ্ছি না বা কিছু। দেখতে পেলে ভীষণই ভালো, কিন্তু না দেখতে পেলেও এই পরিবেশটাও ভীষণ সুন্দর, এনজয়েবল। তো ওই যে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, আমার কথা হচ্ছে ওখানে আমি যাব, কারণ রাস্তাটা এত সুন্দর আর ওখান থেকে দোচুলা পাসের পুরো এই স্তূপাগুলোর ফুল একটা ভিউ পাওয়া যায়। তো সেখানেই আমি যাওয়ার চেষ্টা করছি। তো আমি বেরিয়ে গেছি ওখানটা থেকে, স্তূপাগুলো থেকে রাস্তাটা ক্রস করেছি, এই যে দেখা যাচ্ছে ওখানটা। এবারে আমি ঘুরে ওই রাস্তাটায় উঠবো।
এখানে কোনো একটা হোটেল বা কারো বাড়ি আমি দেখতে পাচ্ছি, আমি জানি না যিনি থাকেন এখানে, মানে কি সুন্দর জায়গায় থাকে। মানে আমার এত হিংসে হয় যাদের পাহাড়ে বাড়ি হয়, মানে এত সুন্দর একটা ভিউ সবসময় দেখতে পাচ্ছে ওরা। এই রাস্তাটাও দেখুন কতটা সুন্দর, পুরো পরিবেশটাই সুন্দর এখানে। মানে আমি যতবারই সুন্দর বলি না কেন, জিনিসটা কমই লাগবে আমার জন্য, কারণ ওটা একদম গিয়ে আপনাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে। এবারে আমরা চলে এসেছি, ওই যে দূরে ওই বাড়িটা দেখা যাচ্ছিল, ওর সামনে দিয়ে ওই রাস্তাটা গেছে। দেখুন কি সুন্দর পাহাড়ি ওই পাথরগুলো দিয়ে বানানো রাস্তাটা, আর এই যে গাছের মাঝখান দিয়ে দোতলা পাশের ওই 109+ আরও 3খানা স্তূপ দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্যটা। এবারে এখানে একটা ক্যাফে রয়েছে, ওই ক্যাফেটাতেই আমরা এখন যাব। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকেই ওই ভিউটা পাওয়া যায় রেঞ্জের। এখন আমরা ক্যাফের মধ্যে একটু ঢুকবো, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরেটা, মানে হাত পা মুখ সব ফেটে গেছিলো আমাদের, তো সেই জন্য একটু গরম উপভোগ করার জন্য আমরা ক্যাফের মধ্যে ঢুকছি। দেখো আমার মা তো দাঁড়িয়ে পড়েছে ওখানে হাত সেঁকতে। ওই যে চিমনিটা আছে ওটা গরম, ওর চারিধারে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত সেঁকছে, কফি খাচ্ছে, একটু পেস্ট্রি খাচ্ছে, সামোসা খাচ্ছে আর এনজয় করছে। এত সুন্দর এই জায়গাটা, ভাইবটা ছিল না, মানে একদম মনে হবে ওই গেম অফ থ্রোনসে সেই ছিল না সব ঠান্ডায় হাত সেঁকতো, ওই রকম টাইপের ভাইবটা। খুবই মানে একটা ওল্ড ক্যাফে ভাইব। বলছি ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। এই পাহাড়ের ওপর মেঘের ভেতরে একটা কাঁচে ঘেরা ক্যাফেতে বসে কফি খাওয়ার এক্সপিরিয়েন্স দারুণ ব্যাপার। এর আগে অনেক পাহাড়ে ঘুরতে গিয়েছি, কিন্তু এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়নি। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ট্রিপটা কে প্ল্যান করেছে? আমার ছোট মেয়ে সৌমি, কিন্তু আমরা হ্যাঁ বলেছি তবেই হয়েছে। চলো এবার তাড়াতাড়ি করে আমরা এই কফিটা খেয়ে নিই সুন্দর ভিউ এনজয় করতে করতে। এরপরে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখ রে দিদি, যেতে যেতে কাদের দেখা পেলাম। আরে বাবা, এরা তো তোর বন্ধু মনে হচ্ছে, এদেরকেও নিয়ে গিয়েছিলি নাকি? আমাকে বলিসনি তো। হ্যাঁ, এদেরকেও আমি নিয়ে গিয়েছিলাম। যাই হোক, এই যে এদের দেখা পাওয়া কিন্তু এরা খুব লাকি বলে মনে করে, তাই জন্য আমাদের গাড়িটা ওখানে থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। ওরা কিছুক্ষণ আমাদেরকে ওই ভিউটা দেখতে দিল, দেন ওরা বলল যে কোথাও যেতে গেলে রাস্তায় যদি আমরা এদের দেখতে পাই সেটা নাকি ভীষণ লাকি। এই দেখ, রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু কর্ন দেখতে পেয়ে গেলাম। ওরা কর্ন ঝলসে দিচ্ছে ওখানেই, আর ওদের নাকি ওটা ফার্ম আছে, সেখান থেকেই ওরা ডিরেক্টলি নিয়ে এসে এখানে বিক্রি করছে। আর মা কমলা লেবু কলা এত কিনেছে, আমি জানি না কবে খাবে। এই দেখ, এখানে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, অনেক ইন্ডিয়ায় জিনিস পাওয়া যায়, এরকমও দেখতে পাবি। এই যে ব্রকলি এইগুলো দেখ, এগুলো কিন্তু ফুচকার মতো দেখতে, কিন্তু ফুচকা নয়, বড় ভার্সন। এই যে ব্রকলি, কমলা লেবু, এই কাঁচা লঙ্কা, লেটুস, এগুলো কিন্তু সব ওরা ফার্ম থেকে এনে ডিরেক্টলি এখানে বিক্রি করছে। দেখ, আমি একটা কিনে খেতেও শুরু করে দিয়েছি, এত সুন্দর খেতে, আমি কি বলবো। হ্যাঁ, এগুলো তো তাহলে পুরো অর্গ্যানিক বল? হ্যাঁ, একদমই এগুলো অর্গানিক, আর এবং ওরা সারও ইউজ করে না, কারণ ওদের এখানে এতই মিনারেলস মাটিতে যে ওদের সার ইউজ করতে লাগে না। এখন আমরা এসেছি লাঞ্চ করতে। দেখি খেয়ে খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে, দেখি কিছু খেতে পারি কি না। তবে লাঞ্চ করার জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। প্রত্যেকটা ক্যাফেই দেখছি একটা যেন ট্যুরিস্ট স্পট, এত সুন্দর করে সাজানো, এত ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো এত সুন্দর না, তুই ভাবতেই পারবি না এটা জাস্ট একটা মানে রেস্টুরেন্ট। দেখ কি সুন্দরভাবে সাজানো। যা বলেছি, কফি কর্ন খেয়ে কারোরই পেট খালি নেই, তাই একটু টি, কফি
আর একটু চিজ বল অর্ডার করে নিয়েছিলাম, কারণ আমরা না খেলে আমাদের আবার গাইড বা ড্রাইভার কেউ খাবে না, ওরা এতটাই অমায়িক। এই দেখুন, আপনাদের বলেছিলাম না চাষের জমি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন ধাপ কাটা কত চাষের জমি। ওগুলো কিন্তু দূর থেকে অত সরু সরু লাগছে, কাছে গেলে কিন্তু বুঝতে পারবেন ওগুলো কিন্তু সমতলের মতোই অনেক বড় বড় জমি। এগুলোয় ধান চাষ হয়, সবজি চাষ হয়। এখানকার মানুষের কিন্তু প্রধান একদম কাজ হচ্ছে কৃষিকাজ করা, ওদের জীবিকা। আর এই পুনাখা শহর কিন্তু ওদের অনেক পুরনো শহর, তাই এখানেই মেনলি আপনারা চাষবাসগুলো বেশি দেখতে পাবেন। দেখুন কি সুন্দর না নদীটা, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দর একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। প্রতিটা দৃশ্যই যেন অবাক করা, খুব সুন্দর। চোখের সামনে না দেখলে কেউ এক্সপ্লেনই করতে পারবে না যে জিনিসটা কত সুন্দর সামনের থেকে। আমরা কিন্তু এই নদীর পাড় ধরে ধরে পুনাখায় ঢুকে যাচ্ছি। এটাই হলো পুনাখা শহর। এবারে আমরা যাব পুনাখা জংয়ে। এই যে নদীর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো পুনাখা জং। পুনাখা জং কিন্তু খুব বড় একটা ট্যুরিস্ট স্পট, অনেক পুরনো আর অনেক আকর্ষণীয়। এই জায়গা কিন্তু মিস করলে চলবে না, এটা একদম প্রধান। আপনাদের কিন্তু ট্যুরিস্ট মানে যতগুলো জায়গা আপনারা ভিজিট করবেন ট্যুরিস্ট প্লেস, সেগুলো কিন্তু এইটা একদম মাস্ট। এই দেখুন, এখানে ঢুকবার জন্য কিন্তু আপনাদেরকে পে করতে হবে, সেটা পার হেড 1000 রুপিস। এই লেখাটা যদি আপনারা পড়ে দেখেন আপনারা দেখতে পাবেন এটা ডিজাইন কিন্তু একজন সুইজারল্যান্ডবাসী করেছিলেন। তো এইটা প্রায় অনেক পুরনো, বোধহয় 400-500 বছরের পুরনো একটা জং। আর এটা বারবার এই যে নদীটা দেখলেন, ওই নদী কিন্তু বন্যা হয়ে আগুন লেগে অনেক কিছু রকমভাবে এটা অনেকবার ক্ষতিগ্রস্তও হয়েছে, তারপরে ওটাকে আবার রিবিল্ড করা হয়েছে। এইভাবে কিন্তু এই জিনিসটা এতগুলো বছর ধরে ঠিক রয়েছে, তাই এটা কিন্তু মাহাত্ম্য অনেক বেশি। এর ভেতরেও অনেক রকমের কারুকার্য আছে, অনেক রকমের বৌদ্ধ মূর্তি আছে, বুদ্ধের বিভিন্ন স্টেজের ছবি চিত্র পুরো সারা দেওয়ালে আঁকা আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তোকেও দেখাতে পারবো না, কারণ ভিতরে মানে কোনো ভিডিও করা নিষিদ্ধ। এবারে আমরা এই জংটার ভিতরে ঢুকছি, যেটার মধ্যে একটা টেম্পল আছে, ওর ভিতরেই মেনলি এই ধরনের কারুকার্য অ্যান্ড বৌদ্ধ মূর্তিগুলো রয়েছে। তো সেখানে ক্যামেরাও করা নিষিদ্ধ। এই সিঁড়িটা কিন্তু ডেঞ্জারাস ছিল ভাই, যাই বলিস, অনেক খাড়াই। এবারে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম না থিম্পুতে, যে 4 জন কিন্তু থাকবে এদের গেটে। এই গেটটাতেও আপনারা দেখতে পাবে, তুইও দেখতে পাবি, মনে আছে 4টে ভগবানের কথা বলেছিলাম, সেখানে কুবেরও ছিল, ওটাই। এবারে আমরা ভেতরে যাই। ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর, যাই বল। ভিতরে দেখছিস কত কিছু কারুকার্য করা রয়েছে। এত কারুকার্য কিন্তু অন্য কোথাও এত চট করে দেখতে পাবি না। যেমন তুই এখানে ইন্ডিয়াতে রাজস্থানে অনেক কারুকার্য দেখতে পাবি, এখানে দেখছিস দেয়ালে এক রকমের প্যাটার্নে কারুকার্য করা রয়েছে। এটা চিনতে পারছিস? না, এরকম কিছুটা চেনা চেনা মনে হচ্ছে, তবে এক্স্যাক্টলি কি সেটা ঠিক বুঝতে পারছি না। এটা কি বলতো? আমারও চেনা চেনা লেগেছিল, তাই আমি গাইডকে জিজ্ঞেস করলাম যে এই কাজটাকে কি বলে। ও বলল আজরাক। মনে আছে আমরা আজরাক প্রিন্টের শাড়ি পরি, সেই আজরাকের কাজ। ওরাও কাপড়ের ওপর এই ডিজাইন করে দেওয়ালের মধ্যে কোনো রকমে ওটা কোনো একটা বিক্রিয়া করে চিপকে রেখেছে, যেটার জন্য কিন্তু এতদিন ধরে ওটা সুন্দরভাবে আটকে রয়েছে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আই থিঙ্ক এটাই আমাদের আজকের শেষ ডেস্টিনেশন। সেটা হলো একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু, পুনাখা সাসপেনশন ব্রিজ। গাড়ি পার্কিং থেকে প্রায় 2-4 মিনিট হেঁটে আপনাকে ওই পুনাখা সাসপেনশন ব্রিজে যেতে হবে। সেই হাঁটার রাস্তাটা কিন্তু একটু ডেভেলপড না, এরকম মাটি মাটি,
কিন্তু খুব সুন্দর জায়গাটা। এই যে রিভারটা দেখতে পাচ্ছিস সেটা কিন্তু ফচু নদী। ফচু মানে ছেলে নদী, ঠিক আছে? যেটা সব থেকে খরস্রোতা হয়, মানে একটু খরস্রোতা হয়, সেটা এরা ছেলে নদী বলে। আর যেটা একটু ধীর গতি সেটাকে ওরা মেয়ে নদী বলে, সেটাকে বলে মোচু। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু রাস্তা নয়, এটা একটা ব্রিজ যেটা ঝুলছে ওই ফচু নদীর ওপরে। একবার পড়লেই কিন্তু তুই ছবি হয়ে যাবি। আর যদি ওই ব্রিজটায় যেতিস, কি যে বলবো, কি ভয় লাগছিল। আমি তো হাফ রাস্তা গিয়ে প্রথমবার ঘুরেই চলে এলাম, তারপরে সেকেন্ডবার একদম মনকে স্থির করে যে না আমাকে যেতেই হবে বলে আমি গিয়েছিলাম পুরোটা। সে যে কি ভয় লেগেছিল আর কি দোলা দুলছিল তোকে কি বলবো। এখন আমরা এসে গিয়েছি আজকের রিসর্টে, আরকেপিও গ্রিন রিসর্ট। দেখ কি সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে। রিসর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। দেখ ভেতরটা কত কালারফুল, আমার তো মনটা একবারে নেচে উঠেছিল। এত এক্সাইটেড বোধহয় আমি কোনো ক্রিসমাসে ছিলাম না। আমাদের পার্ক স্ট্রিটের ক্রিসমাসেও আমি এত এক্সাইটেড হইনি। এই ঠান্ডা ঠান্ডা পাহাড়ি ওয়েদার, আর তার মধ্যে ওয়েলকামে ড্রিঙ্কই দিয়েছিল জানিস, গ্রিন টি। মানে ভাবতে পারছিস এদের বাজেট কত বেশি। এবারে আমাদের রুমে নিয়ে যাই। রুমে যেতে হলেও কিন্তু তোকে পা বেশ শক্ত করতে হবে। এই সারাদিন এত ঘোরাঘুরির পরে তুই যখন রুমে যাবি তখনও তোকে মিনিমাম 50 থেকে 60টা সিঁড়ি ভেঙে রুমে যেতে হবে। তাও আমাদেরকে আমাদের ট্যুর অর্গানাইজার বলেছিল যে তোমাদেরকে মোটামুটি নিচের দিকে যেগুলো আছে সেগুলোই দেওয়া হবে, তাতেই 50-60টা। ভাব ওপরের দিকে নিলে কত হতো, 100-200টা সিঁড়ি ভাঙতে হতো। দেখ যে মেয়েটা নিয়ে যাচ্ছে ওদের কিন্তু এখানে পুরো হেঁটে হেঁটে অভ্যেস। এবার চট করে তোকে রুম ট্যুরটা দিয়ে দিই। দেখ এই রুম দিয়ে ঢুকলাম, এই হচ্ছে ওয়াশরুম, এটা আগে দেখে নে। এই বাথটাবে আজকে আমি ওই বাথরোবটা পরে তো ভালো শ্যুট করব। এই হচ্ছে বেড, ঠিক আছে? এটা আর একটা সিঙ্গেল বেড। আর ওখানে সোফা দেখতে পাচ্ছিস, এর সাথে একটা বারও ছিল আর তার সাথে অনেক চিপস টিপসও রাখা ছিল। ওই দেখ ওখানটায় টেবিলে চিপস রাখা আছে। আর আমি তোকে ভিউটা আগে দেখাই, এইসব ছাড়। এই দেখ জানলাটা খুলি, দাঁড়া, বোধহয় খুলতে পারবো। হ্যাঁ, এবারে দেখ পুরো পুনাখাটা দেখা যাচ্ছে, দেখেছিস? ভীষণ সুন্দর, আমি তোকে এক্সপ্লেন করতে পারবো না কি যে সুন্দর লাগছিল। আজকে হলো 25 ডিসেম্বর। ওই যে রুমটা দেখালাম ওখানেই আমরা ছিলাম। এখন আমরা এই রিসর্টটা ছেড়ে দেব, আর সেই জন্যই আমরা রুমটা চেক আউট করছি। এখন আমরা এইটার ট্যুরও দিয়ে দেবো তোকে, যেটা রাতের বেলা ভালো করে আমি দেখাতে পারিনি। এই যে রুম থেকে বেরোলাম, এই সামনেটাই হচ্ছে বনফায়ার করা হয়। দেখতে পাচ্ছিস কতগুলো সিঁড়ি ভাঙতে হচ্ছে পুরো পাহাড়ের গায়ে। শুনেছি এখানে বনফায়ারের সময় নাকি জ্যামিংও করা হয়, তার জন্য এতগুলো চেয়ার ওখানে এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, ওখানে রিসেপশনটাও আছে। আর এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি সিঁড়ি দিয়ে, ওটা হলো শর্টকাট, না হলে ওই বাইরেটা দিয়েও যাওয়া যায়। চলো তাহলে ওখানেই যাওয়া যাক। এখানে সবার ট্র্যাডিশনাল ড্রেসটা দেখে নে, এবার কিন্তু আমাকেও ট্রাই করতে হবে। আর নেক্সট ব্লগে কিন্তু এই ট্র্যাডিশনাল ড্রেস পরে ট্রাই করে আমি তোকে দেখাবো। পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর অর্গানাইজড আর গাছপালায় ঘেরা, খুব সুন্দর ছিল জায়গাটা। বোধহয় যত কটা রিসর্টে ছিলাম তার থেকে এটাই বেস্ট, কি জানি। এই হোটেলটার কিন্তু চারিদিকে পুরো চাষের জমি, সেটা এইটার নেক্সট যে ক্লিপটা নিয়েছি লাস্টের দিকে আমি তোকে দেখাতে পারবো। এখানে দেখ বিভিন্ন ব্লক আর কোন ব্লকে কি রুম আছে, রুম নাম্বার সব লেখা আছে। আর এই যে 25 ডিসেম্বর আমি স্টার্ট করলাম, তারপরে আমরা কোথায় কোথায় যাব, কিভাবে থাকবো, সেগুলো কিন্তু আমি সব শেয়ার করেছি নেক্সট ব্লগে, সেটা কিন্তু দেখতে হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।